নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ইডি সিবিআই কে দিয়ে শাসক দলের নেতা মন্ত্রী কি বলে বিধায়কদের গ্রেপ্তার করে যে আখেরে কোনো লাভ কিছু হয় না বা হবে না রাজনৈতিক লাভ, সেটা সেই শাশ্বতটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনেকদিন আগেই বুঝেছিলেন। তার একটা মনের মধ্যে বিষয়টা ছিল এবং সেটা তিনি আর চেপে রাখতে না পেরে লোকসভা ভোটের ফলাফলের পরেই তিনি সেটা উগরে দিয়েছিলেন। গত জুন মাসে সুকান্ত মজুমদার লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পরে হুগলিতে একটি কর্মী সভায় তিনি বক্তৃতা করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে সংগঠন না করলে বা সংগঠন না থাকলে ভোটে জেতা যাবে না, শুধুমাত্র মোদিজির ছবি দেখিয়ে বা মোদিজিকে সামনে রেখে ভোটে জিতে যাব, সংগঠন করব না, এইভাবে হবে না। আর সবচেয়ে মারাত্মক যে কথাটা বলেছিলেন যে ইডি সিবিআই একে গ্রেপ্তার করবে, ওকে গ্রেপ্তার করবে। অনেক সময় কর্মীরাও বলে ওকে অ্যারেস্ট করিয়ে দিন, তাকে অ্যারেস্ট করিয়ে দিন, উপর থেকেও বলা হয় ওকে অ্যারেস্ট করে দেওয়া হোক, তাকে অ্যারেস্ট করে দেওয়া হোক। ওই অ্যারেস্ট করে হচ্ছে তাতে ভোটের ফলাফল কিছু হবে না, ইডি সিবিআই গ্রেপ্তার করলে তাতে ভোটের ফলাফল ভালো কিছু হবে না। তিনি উপমা দিতে গিয়ে বলেছিলেন যে এই তো অনুব্রত মণ্ডলকে তো গ্রেপ্তার করা হলো, তিনি তো জেলে রয়েছেন। তা বীরভূমে কি বিজেপি জিতে গেছে? দুটো আসনেই তো তৃণমূল জিতে গিয়েছে। তো সুকান্ত সেই কর্মী সভায় কি বলেছিলেন আমরা একটু শুনে নেব। মোদিজির মতো জনপ্রিয়তা কম লোক পায়, তো সেই রকম নেতা এলেন, তিনি এসে এরকম ম্যাজিক ছড়িয়ে দেবেন আমরা শ্রীরামপুর জিতে যাব, হবে না। উপর থেকে দাদা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাব, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। তো ইডি সিবিআই নিয়ে সুকান্ত মজুমদারের স্বাদ যে মিটে গিয়েছিল বা তিনি যে ইডি সিবিআই থেকে বেশি কিছু প্রত্যাশা করেন না বা ইডি সিবিআই দিয়ে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করলে তাতে আখেরে ফল কিছু ভালো হয় না, সেই সত্যটা সুকান্ত মজুমদার অনেকদিন আগেই হয়তো বুঝেছিলেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার ইডি সিবিআই এর উপর প্রচন্ড আস্থা এবং তিনি বিভিন্ন সময়ে কথায় কথায় ইডি সিবিআই কে দিয়ে একে গ্রেপ্তার করাবো, তাকে গ্রেপ্তার করবো তিনি হুমকি দিয়েছেন। এই নিয়ে তার বিরুদ্ধে অভিযোগও হয়েছিল, তাহলে কি তিনি ইডি সিবিআই কে পরিচালনা করছেন কিনা বা ইডি সিবিআই শুভেন্দু অধিকারীদের কথা মতো চলছে কিনা, এইসব অভিযোগ উঠেছিল। তো অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারীর নাকি আবার অন্য কি সব ইন্টারেস্ট আছে, অন্য কিছু ইন্টারেস্ট আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তিনি ইডি সিবিআই এর ব্যাপারে ভীষণ আস্থাশীল। কথায় কথায় তিনি ইডি সিবিআই করেন এবং তিনি হাইকোর্টেও মামলা করেন কোনো ঘটনা ঘটলে সেটা সিবিআই তদন্ত চেয়ে। তো শুক্রবার দিন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। এর আগে তিনি সুপ্রিম কোর্ট থেকে যে গরু পাচার মামলায় সিবিআই যে মামলা ছিল সেই মামলায় জামিন পেয়ে গেছিলেন মাস দেড়েক আগে। তো শুক্রবার দিন ইডির যে মামলা ছিল দিল্লির রাউজ এভিনিউ কোর্টে, সেই কোর্ট থেকেও অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, ফলে তিনি এবার তিহার জেল থেকে মুক্ত হবেন। এবং আপনারা জানেন গত সপ্তাহে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও ইডির মামলায় তিনি জামিন পেয়েছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল 2023 সালে, অনুব্রতকে 2022 সালের আগস্ট মাসে গরু পাচার মামলাতে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছিল। তা দুজনেই জামিন পেয়েছে। তো শুক্রবার দিন বোধহয় ইডি সিবিআই এর দিনটা ভালো ছিল না, কারণ তাদেরকে আবার সুপ্রিম কোর্টে একটু ভর্ৎসনা শুনতে এসে একটু চর খেতে হয়েছে। কারণ এদিন হচ্ছে ভোট পরবর্তী হিংসা মামলা ছিল, সেই মামলাটি ছিল হচ্ছে সুপ্রিম কোর্টে যে বেঞ্চে, সেখানে মামলাটার বিষয়বস্তু ছিল যে ভোট পরবর্তী হিংসার মামলা অন্য রাজ্যে সরানো, তার যে ট্রায়াল হবে বা তার যে বিচার হবে সেই বিচার অন্য রাজ্যে সরানো নিয়ে তাদের যে পিটিশনটা ছিল সেই পিটিশনের উপর মামলাটা ছিল। তো সুপ্রিম কোর্টের দুই বিচারপতি হচ্ছে যে সিবিআই কে ভর্ৎসনা করেছেন এবং তারা বলেছেন যে সিবিআই এর অভিযোগ ছিল যে ওখানে পশ্চিমবঙ্গে এই মামলা চালালে তাতে অসুবিধা হবে, কারণ অভিযুক্তরা যে যারা সাক্ষী আছে তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং আদালতকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তো এরকম একটা অভিযোগ নিয়ে তারা পিটিশনটা করেছিলেন এবং যারা ভিকটিম তাদের পরিবারেরও কেউ কেউ পিটিশনটা করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সপাটে সেই পিটিশন খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে সব আদালত আপনাদের বিরোধী হতে পারে না। সিবিআই কে বলেছে সব আদালত বিরোধী হতে পারে না, এটা আদালতের পক্ষে মানহানিকর। এবং এই কথা বলার পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই আবেদন খারিজ করে দিচ্ছি এবং পশ্চিমবঙ্গে সেই যে আদালত যেই মামলা যে আদালতে রয়েছে সেখানেই তাদেরকে হচ্ছে বিচার পর্ব করতে হবে এবং সেখানেই চার্জশিট দিয়ে হচ্ছে ট্রায়াল শুরু হবে এবং সেখানেই বিচার হবে।
তো এখানে একটা ভর্ৎসনা হয়েছে। দ্বিতীয় ভর্ৎসনাটি হচ্ছে মলয় ঘটক, আমাদের যে শিল্পমন্ত্রী, তো এই সরি আইনমন্ত্রী, তো মলয় ঘটককে দিল্লিতে ইডি জেরা করার বিষয় নিয়ে একটি মামলা হয়েছিল। মলয় ঘটক দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন যে সুপ্রিম কোর্ট যখন ইডি জেরার বিষয়টা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরার বিষয়টা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাকে কলকাতার অফিসে জেরা করতে হবে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কেন তাকে বারবার দিল্লিতে সমন করা হয়েছে, এই নিয়ে হাইকোর্টে একটি পিটিশন করেছিলেন গত বছরে দিল্লি হাইকোর্টে, এবং দিল্লি হাইকোর্ট ইডির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছিল, এবং তারা বলেছিল যে মলয় ঘটককে যদি সমন করতে হয় সেক্ষেত্রে তাকে কলকাতা অফিসে সমন করতে হবে। তো ইডি সেই বিষয়টা নিয়ে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বেঞ্চে তারা আবেদন করে। শুক্রবার দিন সেই আবেদনও ইডির খারিজ হয়ে গিয়েছে। কারণ সুপ্রিম কোর্ট এও বলেছে যে হাইকোর্টের অর্ডারের পরে 181 দিন পরে কেন তারা এই আবেদন করছে, আর অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েই দিয়েছে যে ইডি যখন কলকাতায় অফিস রয়েছে, তাই বাংলার কাউকে যদি যে কয়লা পাচার মামলায় ডাকতে হয়, মলয় ঘটককে কয়লা পাচার মামলাতেই বারে বারে ইডি সমন করছিল। তো সেই সমনের বিরুদ্ধেই মলয় ঘটক দিল্লিতে ইডি অফিসে হাজির হচ্ছিলেন না, এবং তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন যে তাকে দিল্লিতে নয়, তাকে কলকাতার অফিসে তাকে সমন করা হবে, এবং তিনি সেখানে যেতে রাজি আছে। তো দিল্লি হাইকোর্ট সেই আদেশ দেওয়ার পর সেই আদেশ খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। তো ইডির সেই আবেদন চিফ জাস্টিস বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং পরিষ্কার বলেছে যে মলয় ঘটককে সমন করতে হলে কলকাতা অফিসে সমন করতে হবে। তো ইডি এবং সিবিআই দুজনেরই শুক্রবার দিনটা খারাপ, কারণ সুপ্রিম কোর্টের দুটো বেঞ্চে তাদের ধাক্কা খেতে হয়েছে। একটি ভোট পরবর্তী হিংসা মামলা, একটি মলয় ঘটককে দিল্লি অফিসে সমন করার বিষয়ে মামলা, এবং পাশাপাশি যে ইডির রাউজ এভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের জামিন। কারণ ইডি যখন সিবিআই জামিন হয়ে গেছিল, অনেকেই মনে করছিল যে যখন সিবিআই গরু পাচার মামলা অনুব্রতকে জামিন দিয়েছে, সেক্ষেত্রে ইডিও হয়তো ইডির যে মামলা সেই মামলাতে হয়তো অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাবেন, কারণ সুপ্রিম কোর্ট যেখানে জামিন দিয়ে দিয়েছে ওই মামলাতেই, সেক্ষেত্রে ইডি হয়তো আর তাকে আটকাতে পারবে না। সেই একই হয়েছে, সেই জামিনই অনুব্রত মণ্ডল পেয়ে গিয়েছেন। তো এখন অনেকেই বলছেন যে আসলে আগে ইডি সিবিআই যেটা করতো সেটা হলো যে কোনো অভিযুক্ত বা কাউকে তারা সন্দেহের তালিকায় নিলে তার বিরুদ্ধে তারা আগে প্রমাণ সংগ্রহ করতো এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হতো। এটাই একটা স্টাইল ছিল, দীর্ঘদিন ধরে ইডি সিবিআই এটা চালিয়েছে। কিন্তু মোদি জামানায় যেটা হয়েছে সেটা উল্টো, অনেকটাই তারা রাজনৈতিক চাপে পড়ে কাজ করতে হচ্ছে ইডি সিবিআই কে। এবং এখন যেটা হচ্ছে যে দিল্লির প্রভুরা, ইডি সিবিআই দিল্লির প্রভুরা যেটা চান সেই মতো আগে অভিযুক্ত বা সন্দেহজনক ব্যক্তিকে অ্যারেস্ট করে ফেলে তারা, তারপরে যেটা হয় যে প্রমাণ সংগ্রহের জন্য তারা চেষ্টা করতে নামে এবং অনেক গালভরা তথ্য দিয়ে তারা একটা চার্জশিটও পেশ করে। কিন্তু চার্জশিট পেশ করলে তো হবে না, সেই চার্জশিট পেশ করলাম, সংবাদ মাধ্যমে সে খবর খাওয়ালাম, সংবাদ মাধ্যম ফলাও করে সেটা লিখলো, কিন্তু যেখানে বিচার হবে সেখানে ওই চার্জশিটের বিষয়গুলোকে তাকে তথ্য প্রমাণ এবং সাক্ষ্য দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। শুধু এভিডেন্স এবং উইটনেস দুটোকে দিয়ে তাকে তার বিরুদ্ধে প্রমাণ করতে হবে, তবেই তার সাজা হবে। তো সেক্ষেত্রে যে চার্জশিট গুলো দেওয়া হয় নিশ্চিতভাবেই ইডি সিবিআই জানে যে এই চার্জ আমি আদালতে প্রমাণ করতে পারবো না, সেই কারণে তারা যেটা করে বছরের পর বছর তারা ফাইনাল চার্জশিট, চূড়ান্ত চার্জশিট তারা দেয় না দিয়ে তারা মামলাটাকে দীর্ঘায়িত করে এবং বছরের পর বছর সেই মামলাগুলো পড়ে থাকে এবং কোনো একটা সময় এসে সেই অভিযুক্তদের আর তারা আটকে রাখতে পারে না, কারণ অভিযুক্তরা আদালতের কাছে দাবি করে যে হয় আমাদের বিরুদ্ধে বিচার শুরু করো অথবা আমাদের জামিন দেওয়া হোক, কারণ আমরা দীর্ঘদিন ধরে জেলে আটকে রয়েছি। তো এটাই এখন ইডি স্টাইল হয়ে গেছে। অনেকে আবার কেউ কোনো আইনজীবী হাসি ঠাট্টা করে এটা বলেন যে ইডি সিবিআই এখন হয়ে গেছে ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো, মানে তারা সাক্ষ্য প্রমাণ দিয়ে কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না, সেই জন্য প্রথমবার তাকে গ্রেপ্তার করেই, প্রমাণ থাকুক আর না থাকুক, গ্রেপ্তার করি একেবারে 1-1.5 বছর 2 বছর জেল খাটিয়ে দাও, জেল ওটাই সাজা, ওটাই হয়ে গেল। কারণ ওই মামলার আর ফাইনাল চার্জশিটও জমা পড়ে না, ওই মামলার আর বিচারও শুরু হয় না, যার ফলে দোষী সাব্যস্ত করার কোনো দায় নেই। বছরের পর বছর চলুক, কোনোটা 12 বছর, কোনোটা 13 বছর, কোনোটা 17 বছর, বিচার শেষ হয় না। এটাই এখন ইডি সিবিআই স্টাইল হয়ে গেছে। তো এখন যেটা হয়েছে, আমাদের আরজি করের নির্যাতিতা
যে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ করা হয়েছে সেই মামলাও হচ্ছে সিবিআই নিয়েছে, যদিও এখানে ইডি এখনো ঢোকেনি। ইডি ঢুকেছে হচ্ছে আরজি করের যে প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে যে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে সেই মামলায় ইডি ঢুকেছে, কিন্তু খুন ধর্ষণের মামলা যেটা নিয়ে মানুষ সোচ্চার হয়েছেন, বিচার চাই বলে দাবি করছেন, সেই মামলায় সিবিআই এখন রয়েছে। তো সেই মামলায় একজন অভিযুক্তকে, যেটা প্রথম কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, তাকে ইডি হেফাজতে নিয়েছিল এবং সে জেল হেফাজতে রয়েছে। পরবর্তীকালে কলেজের প্রিন্সিপাল এবং হচ্ছে প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসিকে সিবিআই অ্যারেস্ট করেছে। এখন সিবিআই দায় হচ্ছে যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করা, কারণ হচ্ছে এখন তো সিবিআই কে হচ্ছে সেই খুন ধর্ষণের মামলা তিনি জড়িত আছেন কিনা সেই প্রমাণ সংগ্রহ করে অ্যারেস্ট হচ্ছে না, এখন আগে অ্যারেস্ট হচ্ছে, তারপর তার উপর রাজনৈতিক চাপ আছে, সেই চাপের জন্য সে আগে অ্যারেস্ট করে দিচ্ছে, তারপর তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। তো নিশ্চিতভাবেই হচ্ছে সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এবার সিবিআই এখন গ্রেপ্তার করেছে, এবার প্রমাণ সংগ্রহে নামবে। তো প্রমাণ সংগ্রহ নামতে গেলে তো দেরি হবে, কারণ প্রমাণ সংগ্রহ করে অ্যারেস্ট হলে তার সমস্যা হয় না, সঙ্গে সঙ্গে চার্জশিট, তারপরেই হচ্ছে বিচার শুরু হয়ে যায়, এখানে তো হবে না। তো সুতরাং হচ্ছে তার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে যতদিন না প্রমাণ সংগ্রহ হবে ততদিন সিবিআই ফাইনাল চার্জশিট দেবে না, আর ফাইনাল চার্জশিট না দিলে হচ্ছে ট্রায়ালও শুরু হবে না। তখনই অভিযুক্তরা বলবে যে হয় আমার বিচার শুরু করো, না হলে হচ্ছে আমাকে জামিন দাও, এইরকম একটা অবস্থায় যাবে। তো আমিও ওই আরজি করের যে নির্যাতিতার যে মামলা, যেটা সিবিআই নিয়েছে খুন ধর্ষণের মামলায়, সেই মামলাতেও তার ভবিষ্যৎ আমি এখন থেকেই আমি দেখতে পাচ্ছি। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম, সে মামলাও কিন্তু দীর্ঘসূত্রিতার দিকে এগোচ্ছে। এখন জানি না যারা আন্দোলন করছে, সামাজিক আন্দোলন করছে, জাস্টিস ফর আরজি কর বলছে, জাস্টিস ফর নির্যাতিতা বলছে, তাদেরকে কতদিন হচ্ছে সিবিআই অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে হবে বা ধর্ণা দিতে হবে, সেটা কি অবস্থায় যাবে। কারণ সিবিআই এই প্যাটার্নেই মামলাগুলো এখন করছে, কারণ কারোর বিরুদ্ধে সিবিআই প্রমাণ সংগ্রহ করে হচ্ছে তাকে গ্রেপ্তার করছে না, সিবিআই আগে গ্রেপ্তারটা করছে, তারপরে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। যে সঞ্জয় রায় অভিযুক্ত, তার ব্যাপারে কলকাতা পুলিশ প্রমাণ সংগ্রহ করে গ্রেপ্তার করেছিল, সঞ্জয় ছাড়া বাকি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখন সিবিআই তাদের প্রমাণ সংগ্রহের জন্য হাতড়াবে এবং সম্ভবত অ্যারেস্ট হয়েছে বলে 60 দিনের মাথায় একটা প্রাইমারি চার্জশিটও তারা দিয়ে দেবে। কিন্তু সেই চার্জশিটের যে অভিযোগগুলো আনবে সেগুলোকে প্রমাণ করার জন্য যে এভিডেন্স যেগুলো দরকার, সেই এভিডেন্স করার জন্য হাতড়াবে এবং আমার ধারণা কয়েক বছর সে মামলা চলতে পারে। এখন জানি না যারা আজকে মশাল মিছিল করছেন বা জাস্টিস ফর আরজি কর বিচার করছে, জুনিয়র ডাক্তাররা আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে তারা হচ্ছে দ্রুত তদন্তের দাবি করছে, দ্রুত বিচারের দাবি করছে, কতদিনে তাদের সেই আশা পূর্ণ হবে আমার জানা নেই, কারণ সিবিআই এখন ট্র্যাক রেকর্ড তাই বলছে। এখন দেখা যাক, আমাদের তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতের দিকে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।